গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ইলেকট্রোলিসিস ও কেমিক্যাল রিয়াকশন, এই যে টপিকটা কেমিস্ট্রির রসায়ন বিভাগের, সেইটা যে বিভিন্ন মেন টপিকগুলো রয়েছে ওর মধ্যে যে ইউনিটগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমেই এই যে চ্যাপ্টারটা রয়েছে রসায়নের, তার এই চ্যাপ্টারের যে প্রথম যে ডেফিনেশনটা যেটা আমাদেরকে জানতে হবে, যে সংজ্ঞাটা, যে টার্মটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটস। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইটস। তাহলে এই নামটা থেকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কোনো একটা পদার্থ, যে পদার্থটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, মানে মোলটেন গলিত অবস্থায় থাকবে, অথবা ওর মধ্যে জল মেশানো হবে, জলে মিশ্রিত অবস্থায় থাকবে, তখন ওটা কী হবে, বিয়োজিত, ওর বিয়োজন শুরু হবে। বিয়োজনটা কিভাবে হয় আমি তোমাকে পরে রিয়াকশন দিয়ে বোঝাচ্ছি। আয়নীভবন, বিয়োজন বা আয়নীভবন, সেটা পরেই আছে আমাদের টপিকে, আমি বোঝাবো। ঠিক আছে, তো বিয়োজন শুরু হবে এবং বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করতে পারবে। ওর মধ্য দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারবে। তড়িৎ পরিবহনের ফলে ওটা বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করবে। তাহলে সেই ধরনের যে পদার্থ, সাবস্ট্যান্স, তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, সল্টও হতে পারে। উদাহরণ দেখি, অ্যাসিডের যদি উদাহরণ নিই তাহলে H2SO4, হ্যাঁ, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা HNO3, এইগুলো হবে এর উদাহরণ। ঠিক আছে, বেশ নিলে কী হবে, NaOH হতে পারে। NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। NaOH হতে পারে KOH, পটাশিয়াম হাইড্রক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হতে পারে, KCaOH হোল টুয়াইস, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে এইগুলো হতে পারে এর উদাহরণ। আর যদি সল্ট নিই, সল্টের মধ্যে কোনগুলো পড়ে, NaCl, KCl, KNO3। NaClটা হচ্ছে কমন সল্ট, যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। KCl পটাশিয়াম ক্লোরাইড, এইগুলো। ঠিক আছে, পেনটা একটু চেঞ্জ করে নিই, এটাতে ভালো লেখা পড়ছে না। তো ঠিক আছে, ওকে। এর পরের যে টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে অবভিয়াসলি এটা ঠিক এর উল্টো হবে। জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, মানে পদার্থগুলো বিয়োজিত হয় না, আবার ওর মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবহনও করতে পারে না, তাকে আমরা কি বলবো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ অথবা নন ইলেকট্রোলাইটস। ইংরাজি নামগুলো একটু মনে রাখবে, নন ইলেকট্রোলাইটস বলবো। উদাহরণ কী হতে পারে, চিনি, পেট্রল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া। এই ধরনের যে পদার্থগুলো রয়েছে এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করলে ওর মধ্য দিয়ে কিন্তু, বস্তুটার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হবে না, তার বিয়োজন হবে না, মানে আয়নীভবন, আয়নাইজেশন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটোর বোঝার যে ব্যাপারটা। ঠিক আছে, কনসেপ্টটা। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস। দেখো, ইলেকট্রোলাইটস মানে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর যে দুটো ভাগ রয়েছে সেটা নিয়ে একটু বলবো। এর দুটো ভাগ হচ্ছে, একটা স্ট্রং ইলেকট্রোলাইটস, একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটস। স্ট্রং মানে যেগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর উইক মানে যেটা মৃদু। তাহলে স্ট্রং নামটা থেকে বোঝা যাচ্ছে যেগুলোকে যদি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় ওয়াটারের মধ্যে দেওয়া হয়, তাহলে খুব তাড়াতাড়ি এটা বিয়োজিত হয়ে যাবে, মানে আয়নীভবন হবে। এর আয়নীভবনটা কীভাবে হবে নিচে বলছি, এর পরের টপিকে আসছে, নেক্সট টপিকে 5 নাম্বার টপিকে আসছে আমার। ঠিক আছে, খুব সহজে আয়নিত হয়ে যাবে এবং আয়নিত হয়ে যাবে মানে আয়ন উৎপন্ন করবে, বেশি সংখ্যায় আয়ন উৎপন্ন করবে। হ্যাঁ, সহজেই বিয়োজিত হবে এবং বেশি সংখ্যায় আয়ন উৎপন্ন করে যারা, তাদেরকে আমরা কি বলবো, স্ট্রং ইলেকট্রোলাইটস। আর উইক ঠিক এর উল্টো। যে সমস্ত পদার্থগুলো কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করতে পারে না, মানে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদেরকে আমরা বলবো উইক বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর পরের যে টপিকটা সেটা হচ্ছে আয়ন। তাহলে আমরা এখানে দেখলাম যে কি আয়নীভবনের ফলে আয়ন উৎপন্ন হয়। তাহলে আয়নটা আসলে কি, আয়নটা হচ্ছে তড়িৎগ্রস্ত কণা। তড়িৎগ্রস্ত মানে কি, তড়িৎগ্রস্ত মানে ওর মধ্যে হয়তো পজিটিভ চার্জ থাকবে অথবা নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো কণা, সেইগুলোকে আমরা আয়ন বলবো। তাহলে আয়নটাকেও দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। আর একটা নিউট্রাল হয় যেটা নিস্তড়িত হয়, সেটা তো আয়ন হচ্ছে না। ঠিক আছে, ওটাকে ছাড়ো। তাহলে আয়নের দুটো ভাগ হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন মানে যেগুলো কোনো একটা পদার্থ, কোনো একটা সল্ট হতে পারে, অ্যাসিড হতে পারে, বেস হতে পারে, যে পজিটিভ
তড়িৎগ্রস্ত যে কণাটা উৎপন্ন করবে তাকে পজিটিভ তড়িৎগ্রস্ত যে পরমাণুটা উৎপন্ন করবে, কণাটা উৎপন্ন করবে, সেটাকে আমরা ক্যাটায়ন বলবো। আর অ্যানায়ন কাকে বলবো? যেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত যে কণাটা উৎপন্ন করবে সেইটাকে আমরা অ্যানায়ন বলবো। ঠিক আছে, তাহলে পজিটিভ নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, বিয়োজন, আয়নীভবন, এই সমস্ত কথাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটা আমি তোমাকে এই টপিকটার মধ্যে ভালো করে বোঝাতে পারবো। আয়োনাইজেশন, ঠিক আছে, আয়োনাইজেশন এই যে টপিকটা, আয়নীভবন বা বিয়োজনও বলা যেতে পারে, বিয়োজিত হয়ে নতুন পদার্থ, দ্যাট মিনস আয়নস উৎপন্ন করে, ক্যাটায়নস আর অ্যানায়নস। তাহলে দেখো আমি কতকগুলো অ্যাসিডের উদাহরণ নিয়েছি, কতকগুলো বেসের উদাহরণ নিয়েছি, কতগুলো সল্টের উদাহরণ নিয়েছি, এবং সেইগুলোকে অ্যারোর উপরে দেখো সবগুলোতেই কী হবে? ওয়াটার, মানে জলে দ্রবীভূত অবস্থায় এরা বারবার ডেফিনেশনে সংজ্ঞায় বইয়ে দেখবে যে বারবার একটা কথা লেখা আছে, গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায়। অবভিয়াসলি ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটারের প্রেজেন্সে হতে হবে। ঠিক আছে, তাহলে সব অ্যারোর ওপরে কিন্তু ওয়াটার দেওয়া আছে, আমি লিখি নাই কিন্তু তুমি ধরে নেবে যে সবগুলোর অ্যারোর ওপরে ওয়াটার দেওয়া আছে। তাহলে ওয়াটারের প্রেজেন্সেই এদের বিয়োজনটা হবে, আর বিয়োজনের ফলে কি উৎপন্ন হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন। কীভাবে উৎপন্ন হবে চলো দেখাই। এখানে প্রথমে আমি নিয়েছি HCl, তাহলে এখানে একটা H আর একটা Cl আছে, তাহলে H অলওয়েজ পজিটিভ চার্জ উৎপন্ন করে আর Cl নেগেটিভ চার্জ, তাহলে H+Cl- উৎপন্ন করবে এখানে। ঠিক আছে, H2 উপরে দেখো H কটা রয়েছে? দুটো, তাহলে এখানে হয়ে যাবে 2H+, আর SO4-এর উপরে হয়ে যাবে দুটো নেগেটিভ চার্জ। ঠিক আছে, কেন হলো? কারণ আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে যতগুলো পজিটিভ চার্জ হবে অন্য আয়নটাতে ততগুলোই নেগেটিভ চার্জ কিন্তু হবে। তাহলে এখানে দেখো H2 ছিল, তাহলে এখানে 2H+ আসছে, তাহলে দুটো পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে সেই দুটো পজিটিভ চার্জকে নিউট্রালাইজ মানে প্রশমিত করার জন্য দুটো নেগেটিভ চার্জ চাই, তবেই এই কম্পাউন্ডটা তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার দেখো HNO3, তাহলে H একটা রয়েছে, তাহলে H+, আর NO3-র মাথাতেও একটাই নেগেটিভ চার্জ হবে। ওকে, নেক্সট H3PO4, এখানটা একটু ফলো করো ভালো করে। H3 মানে 3H পজিটিভ, তাহলে টোটাল কিতনা পজিটিভ হয়ে গেল? কতগুলো পজিটিভ চার্জ হয়ে গেল? 3টে। তাহলে PO4-এর মাথাতে কতগুলো নেগেটিভ হবে? 3টে নেগেটিভ, 3 নেগেটিভ। ঠিক আছে, এইভাবে। নেক্সট দেখো CH3COOH, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারটা একটু লেখানো দেখো। অ্যাসিড মানে H+ আয়ন উৎপন্ন করে, আর বেস মানে OH নেগেটিভ আয়ন উৎপন্ন করে, এই কথাটা কিন্তু মনে রাখবে। যেগুলো অ্যাসিড সেগুলো অলওয়েজ কি উৎপন্ন করবে? H+ আয়ন উৎপন্ন করবে, আর যেগুলো বেস সেগুলো অলওয়েজ একটা OH- নেগেটিভ আয়ন উৎপন্ন করবেই। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাসিডের গ্রুপে লিখেছি, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে দেখো H এখানে রয়েছে, তাহলে এই যে সামনের পোর্শনটা এটা নেগেটিভ চার্জ বানাবে, কারণ H+ উৎপন্ন করে অ্যাসিড, তাহলে H রয়েছে মানে H+ হবে, তাহলে সামনের যে বাকিটা থেকে যাবে সে কি করবে? CH3COO নেগেটিভ। এইভাবে কিন্তু আয়নীভবন বা আয়োনাইজেশনগুলো হয়। আর একটা দেখো H2CO3, কার্বনিক অ্যাসিডের নাম, তাহলে H2 আছে মানে 2H+ হবে, প্লাস CO3-র মাথায় দুটো নেগেটিভ, কারণ 2H+ মানে দুটো পজিটিভ চার্জ, তাহলে CO3-র মাথাতেও অবভিয়াসলি দুটো নেগেটিভ চার্জ আসবে, আর ওটাই হয়। HCOOH, এখানেও দেখো একটা H আছে, এই পেছনের Hটা কিন্তু এটা মৃদু অ্যাসিড তো সেই জন্য পেছনেরটা হবে। তাহলে সামনে যে পোর্শনটা আছে HCOO নেগেটিভ, এইটা একটা অ্যানায়ন তৈরি করলো, আর এই যে পেছনের Hটা রয়েছে এটা কিন্তু H+ আয়ন তৈরি করলো। ঠিক আছে, এইভাবে। তো এবার বেসটা দেখো, বেসে কি উৎপন্ন করে? OH নেগেটিভ আয়ন উৎপন্ন করে, তাহলে কীভাবে হবে? Na+ আর OH-। KOH-এও সেম কেস, K+ আর OH-, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো CaOH হোল টুয়াইস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে OH এখানে কতগুলো রয়েছে? OH2, এটা 2 লেখা রয়েছে, তাহলে অবভিয়াসলি এখানে 2H নেগেটিভ হবে, তাহলে এই 2H নেগেটিভ মানে দুটো নেগেটিভ চার্জ এসে গেল, তাহলে ক্যালসিয়ামের মাথায় কতগুলো পজিটিভ চার্জ হবে? 2 পজিটিভ চার্জ হবে। ঠিক এইভাবে ম্যাগনেসিয়ামটাও হবে Mg2+ আর 2OH নেগেটিভ। আবার NH4OH মৃদু ক্ষার, ঠিক আছে, বেস মানে ক্ষার, অ্যাসিড মানে অ্যাসিড জানো, অম্ল, তাহলে NH4OH-টা হবে NH4+ OH নেগেটিভ, তাহলে দেখো একটা নেগেটিভ, তাহলে এখানেও একটা পজিটিভ হবে। এবার আমরা সল্টটাকে দেখে নিই, সল্টটা NaCl, যদি জলে দ্রবীভূত অবস্থায় সল্টগুলোকে নেওয়া হয় কীভাবে বিয়োজিত হয় দেখো, Na পজিটিভ Cl নেগেটিভ, আবার KCl-এর ক্ষেত্রে K পজিটিভ Cl নেগেটিভ, NaNO3-র ক্ষেত্রে Na পজিটিভ NO3 নেগেটিভ, KNO3-র ক্ষেত্রে K পজিটিভ NO3 নেগেটিভ। তাহলে এইভাবে কিন্তু টোটাল ব্যাপারটা আমাদের হচ্ছে, আয়নীভবনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 5টা টপিক এই পার্ট 1-এ থাকলো। নেক্সট পার্টে আমি এর পরবর্তী টপিকগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ।